আসসালামু আলাইকুম। দেখছেন টি নিউজ বাংলাদেশ সহ বিশ্বের সব খবর এক ঝলকে। আপনাদের সাথে আছি আমি মারিয়া আক্তার মিম। প্রথমে জানিয়ে দিচ্ছি হেডলাইনস। মালির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী আটক, দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী সেনারা। জো বাইডেন ও কমলা হ্যারিসকে ডেমোক্র্যাট প্রার্থী ঘোষণা, ট্রাম্পের মনোনয়ন 27 আগস্ট। ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব শ্রীংলা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মোদির বার্তা হস্তান্তর। বাংলাদেশের জন্য এডিবির $5 কোটি ঋণ অনুমোদন। বেলারুশে ফের ভোটের ইঙ্গিত লুকাশেঙ্কোর, বিশ্বস্ততা নিয়ে সংশয়, বিক্ষোভ অব্যাহত। লেবাননে রফিক হারিরি হত্যায় এক ব্যক্তি দোষী সাব্যস্ত, হেজবুল্লাহর নেতৃত্ব ও সিরিয়া জড়িত নয়। গাজায় টানা 7 দিন ধরে ইসরায়েলি তাণ্ডব, একমাত্র বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ। শ্রীলঙ্কা সফরের জন্য আগামী মাসে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এবারে বিস্তারিত। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সামরিক বাহিনীর একটি অংশের হাতে আটক হওয়ার পর প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কেইতা পদত্যাগ করেছেন। টিভি ভাষণে তিনি সরকার ও পার্লামেন্ট বিলুপ্ত বলে ঘোষণা করেছেন। তিনি বলেন, আমাকে ক্ষমতায় রাখার জন্য কোনো রকম রক্তপাত হোক সেটা আমি চাই না। এর আগে তাকে ও দেশটির প্রধানমন্ত্রী বৌবৌ সিসেকে আটক করে রাজধানী বামাকোর একটি সামরিক ক্যাম্পে নিয়ে যায় বিদ্রোহী সৈনিকরা। তারও আগে বিদ্রোহীরা রাজধানী বামাকো থেকে 15 কিলোমিটার দূরে একটি সামরিক ঘাট কাটি ক্যাম্পের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। মালির সৈন্যদের মধ্যে বেতন ভাতা নিয়ে অসন্তোষ এবং উগ্রবাদীদের সঙ্গে অব্যাহত লড়াই নিয়ে ক্ষোভ ছিল। সেই সঙ্গে সাবেক প্রেসিডেন্টের উপরেও অনেকে সন্তুষ্ট নন। 2018 সালের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো বিজয়ী হন মি কেইতা, কিন্তু দুর্নীতি, অর্থনৈতিক অব্যবস্থাপনা ও সাম্প্রদায়িক সহিংসতা বেড়ে যাওয়ায় তার উপর অনেকের ক্ষোভ তৈরি হয়। এইদিকে ফ্রান্স সহ ওই অঞ্চলের কয়েকটি দেশ কেইতাকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের নিন্দা জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে জো বাইডেন ও কমলা হ্যারিসকে ডেমোক্র্যাট দলের প্রার্থী ঘোষণা করা হয়েছে। অন্যদিকে রিপাবলিকান পার্টি 24 আগস্ট এক সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পকে দ্বিতীয় দফা মনোনয়নের জন্য মিলিত হবেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নির্বাচনের 3 মাসেরও কিছু কম সময় বাকি। এর মধ্যে দুই দলের প্রার্থীরা ভোটারদেরকে যার যার কর্মসূচি তুলে ধরে চাঙ্গা করার চেষ্টা করছেন। ডেমোক্র্যাট দলের মধ্যে দলীয় ঐক্যের আহ্বানের মধ্য দিয়ে 17 আগস্ট উইসকনসিনে শুরু হয়েছে জাতীয় সম্মেলন। সারা দেশ থেকে প্রতিনিধিরা ভার্চুয়ালি অংশ নিচ্ছেন এতে। উদ্বোধনী দিনে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা বক্তব্য রাখেন। মিশেল বলেন, সোজাসাপটাভাবে বলতে চাই, আমাদের দেশের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প একেবারেই সঠিক ব্যক্তি নন। নিজেকে প্রমাণ করার জন্য তিনি অনেক সময় পেয়েছেন, কিন্তু ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সমস্যা, অর্থনৈতিক দুরবস্থা সহ নানা বিষয়ে উল্লেখ করে পরিবর্তনের আহ্বান জানান। রিপাবলিকান দলের সাবেক নেতা ওহাইওর সাবেক গভর্নর জন ক্যাসিস জো বাইডেনকে সমর্থন করে উদ্বোধনী দিনে বক্তব্য রাখেন। সম্মেলনের দ্বিতীয় দিনে মঙ্গলবার বাইডেন ও কমলার হাতে তুলে দেওয়া হয় দলের টিকিট। বক্তব্য রাখেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারি, সিনেট ডেমোক্র্যাট নেতা চাক শুমার সহ অনেক নেতা। বুধবার বক্তব্য রাখেন স্পিকার ন্যান্সি পেলোসি, সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। বৃহস্পতিবার সম্মেলন শেষ হচ্ছে। অন্যদিকে রিপাবলিকান দলীয় কর্মকর্তা ও প্রতিনিধিরা 24 আগস্ট নর্থ ক্যারোলাইনার শার্লটে সংক্ষিপ্ত এক সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পকে দ্বিতীয় দফা মনোনয়নের জন্য মিলিত হবেন। 27 আগস্ট প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় দফা মনোনয়ন প্রস্তাব গ্রহণ করবেন হোয়াইট হাউসের দক্ষিণ লনে এক ভাষণের মাধ্যমে। এদিকে বিভিন্ন নির্বাচনী জরিপে এখন বাইডেন ট্রাম্পের চেয়ে 7-8 পয়েন্ট এগিয়ে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জনগণের ভোটই যথেষ্ট নয়। দুদিনের বাংলাদেশ সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা হস্তান্তর করেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা। মঙ্গলবার দুপুরে একটি বিশেষ বিমানে তিনি ঢাকায় পৌঁছান। করোনা ভাইরাস সংক্রমণের সময় হঠাৎ কেন তার এই সফর, সেই বিষয়ে বাংলাদেশ বা ভারতের কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলা হয়নি বলে জানিয়েছে বিবিসি।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, ভারতের আগ্রহের কারণেই এই সফরটি হচ্ছে। বুধবার বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হয়। বার্তা সংস্থার খবরে বলা হয়, ঢাকায় ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস সাংবাদিকদের এক ব্রিফিংয়ে জানান, মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সিংলার বৈঠক হয়। এ সময় তিনি ভারতের বিশেষ বার্তা পৌঁছে দেন। বৈঠকে কোভিড-19 থেকে রক্ষায় সহযোগিতা জোরদার করার বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকের আলোচনার বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। জানা গেছে, এ সময় সিংলা প্রধানমন্ত্রী মোদির একটি বার্তা হস্তান্তর করেছেন। গত মার্চে সিংলা ঢাকায় এসেছিলেন। সিংলা বাংলাদেশে দেশটির হাই কমিশনার ছিলেন। গত জানুয়ারিতে তিনি পররাষ্ট্র সচিব হন। চীনের সাথে বাংলাদেশের সাম্প্রতিক সম্পর্ক উন্নয়ন, করোনার টিকা ট্রায়াল নিয়ে কোটি কোটি ডলারের বৈশ্বিক বাণিজ্য প্রভৃতি বিষয়ের টানাপোড়েনের মধ্যে ভারতীয় পররাষ্ট্র সচিবের এই সফর তাৎপর্যপূর্ণ। দু দেশের সর্বোচ্চ পর্যায়ে একাধিক সফরও অনুষ্ঠিত হয়েছে, কিন্তু তিস্তার পানি বন্টন সহ অনেক অর্থনৈতিক ইস্যুর সমাধান হয়নি। বাংলাদেশ চায় ভারত ও চীনের সাথে ভারসাম্যপূর্ণ গভীর সম্পর্ক বজায় রাখতে। এমন পরিস্থিতিতেই এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। বাংলাদেশের সরকারি বেসরকারি অংশীদারিত্বে অবকাঠামো প্রকল্পের জন্য 5 কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। এডিবির এই ঋণ অবকাঠামো ও উপপ্রকল্পগুলো বাস্তবায়নে সহায়তা করবে। এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ঋণ বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড BIFFL এর ক্ষমতা বাড়াবে। অবকাঠামোগত প্রকল্পগুলোকে স্থানীয় মুদ্রায় দীর্ঘমেয়াদী ঋণ দেওয়ার জন্য সরকার এটি প্রতিষ্ঠা করেছে। পিপিপি কর্মসূচিকে সহায়তা ও পাইপলাইনে থাকা প্রকল্পগুলো বাস্তবায়নে BIFFL এর দীর্ঘদিনের অংশীদার এডিবি। এছাড়া সংস্থাটি লেনদেনের পরামর্শদাতা হিসেবে বাংলাদেশকে অগ্রাধিকার ক্ষেত্রগুলোকে সহায়তা করার পাশাপাশি পিপিপি আইন ও পিপিপির জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরিতে সহায়তা করেছে। বেলারুশে নির্বাচনে কারচুপির প্রতিবাদে কয়েকদিন ধরে বিক্ষোভ চলার পর ফের ভোটের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। তবে একে সংশয়পূর্ণ বলছে বিরোধীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে সারা রাত ধরে বিক্ষোভ অব্যাহত থাকে। কারখানার কর্মী, সরকারি কর্মচারী, রাষ্ট্রায়ত্ত মিডিয়ার কর্মচারী ও ডাক বিভাগের শ্রমিক কর্মচারীরা ধর্মঘটে সামিল হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে লুকাশেঙ্কোর প্রতিদ্বন্দ্বী সবেতলানা প্রবাস থেকে দেশের সেনা ও পুলিশ বাহিনীকেও তার পক্ষে যোগ দেওয়ার ডাক দিয়েছেন। বেলারুশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির বিষয়ে আলোচনা করতে ইউরোপীয় ইউনিয়নের জরুরি বৈঠক ডাকা হয়েছে। ইউক্রেন ও লিথুয়ানিয়াও লুকাশেঙ্কোর বিপক্ষে। এই পরিস্থিতিতে মত বদল করে আবার নির্বাচনের ইঙ্গিত দিলেন লুকাশেঙ্কো। প্রথমে তিনি বলেছিলেন কোনো মতেই নির্বাচন করবেন না, আবার প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে গেলে তাকে হত্যা করতে হবে। কিন্তু কয়েক ঘন্টা পরে লুকাশেঙ্কো বলেন, আমাদের একটা নতুন সংবিধান চালু করতে হবে, সেখানে গণভোটের ব্যবস্থা করতে হবে, তারপর আপনারা চাইলে প্রেসিডেন্ট, পার্লামেন্ট এবং স্থানীয় স্তরের নির্বাচন হবে। বিশেষজ্ঞদের একাংশের মতে তার এই বক্তব্য আপাতত বিক্ষোভ থামানোর চাল, নাকি তিনি সত্যি মত বদল করেছেন তা এখনো পরিষ্কার নয়। লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরিকে হত্যার অভিযোগে অভিযুক্ত 4 জনের মধ্যে একজনকে দোষী সাব্যস্ত করেছে জাতিসংঘ সমর্থিত আন্তর্জাতিক আদালত। তবে হেজবুল্লাহ নেতৃত্ব ও সিরিয়াকে জড়িত করা হয়নি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 4 জন অভিযুক্তের মধ্যে শামিল আয়েশাকে মিস্টার হারিরি হত্যার সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। বাকি 3 জনকে খালাস দেওয়া হয়েছে। তারা 4 জনই হিজবুল্লাহর সাধারণ কর্মী। রায় দিতে গিয়ে এক বিচারক বলেছেন, এই হত্যাকাণ্ডে হিজবুল্লাহ সংগঠনের নেতারা জড়িত ছিলেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিচারক আরও বলেছেন, 15 বছর আগে এই হত্যাকাণ্ডে সিরিয়ান সরকার সরাসরি সংশ্লিষ্ট ছিল সেরকম প্রমাণ নেই। অভিযুক্ত অপর 3 জন হলেন হাসান হাবিব মেরহি, হুসেইন হাসান ও নেইসি এবং আসাদ হাসান সাবরা। হারিরির গাড়িবহর বৈরুতের সমুদ্রের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি ভ্যান ভর্তি বিস্ফোরক দিয়ে ওই বহরে হামলা চালানো হয়। ওই হামলায় মারা যান রফিক হারিরি ও আরও 21 জন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত 7 দিন ধরে আকাশ থেকে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
প্রতিদিনই বিমানের সাহায্যে হামলা করা হচ্ছে। হামলার ফলে গাজার একমাত্র বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ কেন্দ্রের জন্য গত এক সপ্তাহ ধরে কোনো ধরনের জ্বালানি গাজায় ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। দেশটির অভিযোগ, গাজা থেকে অগ্নি বেলুন ও ঘুড়ি উড়ানো বন্ধ করতে হবে। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের সম্পর্ক স্থাপনের চুক্তি হওয়ার পর থেকে ইহুদিবাদী দেশটির তাণ্ডব বেড়েছে। এ চুক্তির বিরুদ্ধে ফিলিস্তিনিদের মনে নতুন করে ক্ষোভের সঞ্চার হয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজায় 20 লাখের মতো মানুষ 10 ঘন্টা পর পর মাত্র 6 ঘন্টার জন্য বিদ্যুৎ পেয়ে থাকেন। জ্বালানি শেষ হয়ে যাওয়ার পর গাজার বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের একজন কর্মকর্তা বলেন, এখন হয়তো মাত্র 4 ঘন্টার জন্য বিদ্যুৎ দেওয়া যেতে পারে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গাজাবাসী ও ব্যবসায়ীরা মূলত জেনারেটরের উপর নির্ভর করে। ইসরায়েল গাজার সাথে বহির্বিশ্বের বাণিজ্যিক যোগাযোগ বন্ধ করে দিয়েছে এবং মাছ ধরা বন্ধ করতে সমুদ্রে প্রবেশ নিষিদ্ধ করেছে। এবারে একটি ভিন্ন ধরনের খবর। তাপমাত্রা দেশে দেশে আলাদা। আমাদের দেশে 32 ডিগ্রি হলে আমরা হাঁপিয়ে উঠি। মধ্যপ্রাচ্যের মরুদেশে বা আফ্রিকায় তাপমাত্রা অনেক বেশি থাকে, কিন্তু এই তাপমাত্রা 55 ডিগ্রিতে উঠলে কেমন লাগবে? সেটাই ঘটেছে আমেরিকায়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বের সর্বকালের রেকর্ড তাপমাত্রা ছুঁয়ে ফেলল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা। তাপমাত্রা বা গরমের অনুভূতি দেশে দেশে আলাদা রকম হয়ে থাকে, আর তা হয় ভৌগোলিক কারণে। আমাদের দেশে তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি পর্যন্ত ওঠে, তবে 35 থেকে 36 পর্যন্তই থাকে বেশি। এর বেশিটা ব্যতিক্রম। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তাপমাত্রা 48 ডিগ্রি পর্যন্ত ওঠে। আফ্রিকার দেশগুলোতেও তাপমাত্রা বেশি, কিন্তু এই তাপমাত্রা 55 ডিগ্রিতে উঠলে কেমন লাগবে? সেই অভিজ্ঞতা বা রেকর্ড অর্জন করলো ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি। তাপমাত্রা বেশি হয় বলে এই নাম। গত রবিবার মৃত্যু উপত্যকায় ন্যাশনাল পার্কে তাপমাত্রা পৌঁছে গিয়েছিল 130 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ 55 ডিগ্রি সেলসিয়াস। এটাই বিশ্বের সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা বলে মত সংশ্লিষ্ট মহলের। এর আগের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডও ছিল ডেথ ভ্যালির ঝুলিতে। সেবার তাপমাত্রা ছিল 129.2 ফারেনহাইট বা 54 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট তাপমাত্রা মাপা হয় থার্মোমিটারে, আর দেশের তাপমাত্রা হিসেবে সাধারণত প্রকাশ করা হয় সেলসিয়াসে। ভিন্নতাও আছে বৈকি। এবারে খেলার খবর। বিস্তারিত স্পোর্টস ডেস্কে। শ্রীলঙ্কা সফরের জন্য আগামী মাসে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান কথা বলেন। তিনি জানান, 10 থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণা করা হবে। আকরাম খান বলেন, আমরা 18 সেপ্টেম্বর ক্রিকেটারদের কোভিড-19 টেস্ট করাবো। 21 তারিখ থেকে অনুশীলন ক্যাম্প শুরু করব। এবারে ইংল্যান্ড পাকিস্তান টেস্ট প্রসঙ্গ। বৃষ্টির কারণে নিষ্প্রাণ ড্র হলো ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যেকার দ্বিতীয় টেস্ট। সাউদাম্পটন টেস্টে বৃষ্টির কারণে খেলা হয়েছে মাত্র 134.3 ওভার। 1987 সালের পর ইংল্যান্ডের মাটিতে হলো সবচেয়ে কম ওভারের টেস্ট ম্যাচ। 33 বছর পর ইংল্যান্ডের মাটিতে এমন কম ওভারের ম্যাচের খেলা দেখলো ক্রিকেট বিশ্ব। 1927 সালের লর্ডসে ইংল্যান্ড পাকিস্তানের মধ্যেকার 5 ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে এমনটা ঘটেছিল। ওই ম্যাচটিও নিষ্প্রাণ ড্র হয়েছিল। ওই ম্যাচে 5 দিনের খেলা হয়েছিল 112.5 ওভার। সাউদাম্পটন টেস্টে বৃষ্টির কারণে প্রথম দিনে খেলা হয়েছিল মাত্র 45.4 ওভার, দ্বিতীয় দিনে 40.2 ওভার, তৃতীয় দিন বৃষ্টির জন্য মাঠে খেলাই হয়নি। চতুর্থ দিন খেলা হয়েছে মাত্র 10.2 ওভার, আর শেষ দিনে 38.1 ওভার। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে 91.2 ওভারে 236 রান করে পাকিস্তান। জবাবে ইংল্যান্ড 43.1 ওভারে 4 উইকেটে 110 রান করায় ম্যাচটি ড্র মেনে নিতে বাধ্য হয় দুই দল। 3 ম্যাচ টেস্টের সিরিজে ইংল্যান্ড 1-0 ব্যবধানে এগিয়ে। এবারে চ্যাম্পিয়ন্স লিগ প্রসঙ্গ। শেষ হলো একের পর এক বিস্ময়ে জন্ম দেওয়া লিপজিগের পথ চলা। আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলে জার্মানির দলটিকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ওঠার গল্প লিখল পিএসজি। লিসবনে মঙ্গলবার রাতে প্রথম সেমিফাইনালে 3-0 গোলে জিতে ফরাসি চ্যাম্পিয়নরা। নিষেধাজ্ঞা কাটিয়ে জয়ের নায়ক ডি মারিয়া নিজে করে একটি গোল এবং অবদান রাখে মার্কিনিয়স ও বেনার্তোর গোলেও। এদিকে বুধবার রাতের দ্বিতীয় সেমিফাইনালে আরেক জায়ান্ট কিলার লিও বায়ার্ন মিউনিখের ফাইনালে ওঠার লড়াইয়ে বাধা হয়ে দাঁড়াতেই পারেননি। তারাও হারে 3-0 ব্যবধানে। দুটি গোল করেন গ্যানাব্রি আর অপর গোলটি করেন লিভানডোভস্কি। ফাইনালে তাদের জন্য অপেক্ষা করছে প্রথমবারের মতো ফাইনালে ওঠা পিএসজি। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।
আপনাদের সাথে ছিলাম আমি মারিয়া আক্তার মিম। বাংলাদেশ সহ বিশ্বের সব খবর জানতে আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত থাকুন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।